বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ চ্যানেল আইয়ের জন্মদিন। হৃদয় বাংলাদেশকে ধারণ করে লাল সবুজের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে চ্যানেল আই যাত্রা শুরু করেছিল ২৬ বছর আগে। ২৬ পেরিয়ে আজকের এই দিনে চ্যানেল আই ২৭-এ পদার্পণ করছে। আর জন্মদিনের এই বিশেষ আয়োজনে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং এর বাইরেও তার অনেক পরিচয়। বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন তিনি, একটি ইংরেজি দৈনিক সম্পাদনা করেছেন। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আমার বায় বসা। আমার ডানে যে দুজন রয়েছেন তারা রাজনীতিক এবং দুজনেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে বিভিন্ন তাদের সময়কালে মন্ত্রিত্ব করেছেন। আমার ডান পাশে বসা আছেন প্রফেসর ডক্টর আবু সাইদ। বলা যেতে পারে তার হাত ধরেই আসলে অনেকটা চ্যানেল আইয়ের যাত্রা শুরু করা। চ্যানেল আইয়ের জন্মের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে এবং তারপরে রয়েছেন নূর মোহাম্মদ খান, আরেকজন রাজনীতিক। স্বাগত আপনাদের তিনজনকেই। এবং চ্যানেল আইয়ের এই যাত্রা পথে দীর্ঘ সময় ধরে ২৬ বছর ধরেই আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদের অভিনন্দন ও আজকের এই জন্মদিনের শুভেচ্ছাও। আমি একটু সাধারণত এই ধরনের অনুষ্ঠানে সবাই প্রশংসা বাক্য উচ্চারণ করে। আজকের আয়োজনটা ঠিক সেই অর্থে প্রশংসা বাক্য শুনবার জন্য নয়। আমি চাইব যে আপনারা মন খুলে চ্যানেল আইয়ের নানা অনুষ্ঠান সংবাদ সম্পর্কে আপনাদের চুলচেরা বিশ্লেষণ করবেন। ভালো দিকটা যদি বলতে চান আমি বাধা দিয়ে রাখতে পারবো না, বলবেন তো আপনারা। কিন্তু একই সঙ্গে সমালোচনার জায়গা থাকলে কোথায় কোথায় ঘাটতি, কোথায় কোথায় উন্নতি করবার সুযোগ রয়েছে সেটাও আপনারা বলতে পারেন। এবং সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের টেলিভিশন এর সঙ্গে মিলিয়েও আপনারা আলোচনাটা করতে পারেন। সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের সংকট, উত্তরণের উপায়, সেটাও আলোচনার মধ্যে আনতে পারেন। আমি মোটা দাগে এরিয়াটা বললাম যে যেসব জায়গা আপনারা অ্যাড্রেস করতে পারেন। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনি শুরু করবেন। ধন্যবাদ আপনাকে এবং যারা চ্যানেল আইয়ের এই তৃতীয় মাত্রা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে চ্যানেল আইয়ের জন্মদিন, ২৬ পেরিয়ে ২৭-এ পা দিচ্ছে। বলতে এলাম শুভ তোমার জয়ন্তী। স্বাধীন বাংলাদেশে যাত্রা শুরু করেছিল তৃতীয় মাত্রা এবং চ্যানেল আই। দুই পক্ষকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনে। একই সঙ্গে চ্যানেল আই অনেক ভালো কাজ করে, কিছু মন্দ কাজও করে। মন্দ কাজের মধ্যে আমি বিশেষ করে বলবো যে কোনো মানুষই ত্রুটি বিচ্যুতি ঊর্ধ্বে নয়। যেমন ভালো মন্দ মিলিয়ে মানুষের সৃষ্টি হয়। তো সেই জন্যে যেমন আমি ইদানিংকালে আমি যাকে পছন্দ করি না তেমন একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছে। সেটা আমার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, অপছন্দের ব্যাপার হতে পারে। কিন্তু চ্যানেল আই আমি তারপর থেকে দেখি না। তো তৃতীয় মাত্রার আমন্ত্রণ আমি উপেক্ষা করতে পারি না, কারণ তৃতীয় মাত্রা সবসময় স্বাধীন এবং নিরপেক্ষ থাকবার চেষ্টা করেছে। চ্যানেল আইয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান তৃতীয় মাত্রা। আমি আজকে তৃতীয় মাত্রা থেকে কথা বলছি বলে নয়, সত্যি কথা বলতে কি সারা বিশ্বব্যাপী বিষয়টা আমার জন্য একটু বেশি বিড়ম্বনা। বাঙালিরা যারা তৃতীয় মাত্রা দেখেন তারা বিশ্বাস করেন। এবং আমি 2018-তে আমরা দুজনেই হজ করতে গিয়েছিলাম। তো দেখলাম যে আমি খুব পরিচিত ব্যক্তিত্ব তৃতীয় মাত্রার কারণে। এবং সবাই, এমনকি বাঙালি ট্যাক্সি ড্রাইভারও আমার কাছ থেকে ভাড়া নেয়নি। যে উপরন্ত খাবার দাবার তো আছেই, আমন্ত্রণ আছেই, অনেক কিছু, সব টেলিভিশন ব্যক্তিত্ব হওয়ার জন্যেই। তবে তৃতীয় মাত্রার কথাটা অনেকেই বলেছেন। বিদেশে প্রবাসে বাঙালিরা
তৃতীয় মাত্রা লক্ষ্য করেন এই জন্যে যে স্বাধীন বাংলাদেশে সংসদ কার্যকর নয়, সংসদে সবসময় এক পক্ষের কথা বলা হয় বা সব পক্ষের কথা বলা হয় না। সেই জন্যে তৃতীয় মাত্রা সংসদের বিকল্প হিসাবে ব্যাখ্যা করেছে প্রবাসী বাঙালিরা। প্রবাসী বাঙালি যারা আছেন তাদের সঙ্গে আমি আঁতিপাতি করে খবর নেবার চেষ্টা করেছি যে তারা কোন অনুষ্ঠান দেখেন, কেন দেখেন, কিভাবে দেখেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু তৃতীয় মাত্রার কথা সবাই বলেছে। তো আমি ব্যক্তিগতভাবে চ্যানেল আইয়ের খুব ভক্ত, কিন্তু সব চ্যানেল ভক্ত নই আমি। চ্যানেল আই খবর, বিশেষ করে খবরের বৈচিত্র্য আছে। খবর যে পরিবেশন করে সেই পরিবেশন করবার সময় নানা মাত্রা ব্যবহার করে, তো সেই জন্য আমার খবরটা ভালো লাগে। চ্যানেল আই আবার কথকতার অনুষ্ঠানে, টকশোর অনুষ্ঠান আমি বলি কথকতা, মানে তৃতীয় মাত্রাটা সবচেয়ে বড়, কারণ এখানে স্বাধীনভাবে কথা বলা যায়। চ্যানেল আইতে কৃষিভিত্তিক অনুষ্ঠান, প্রকৃতি নিয়ে অনুষ্ঠান, নানা ধরনের বিনোদন অনুষ্ঠান, অনেক কিছু আছে, অনেক কিছু অনুষ্ঠান, বৈচিত্র্য আছে। কিন্তু বৈচিত্র্যের মধ্যে দিয়ে আমি যখন দেখলাম যে কিছু মানুষকে এই সময় ডাকা হচ্ছে, তাদেরকে পছন্দ করি না, সেই জন্যেই হয়তো আমার খারাপ লাগে, সত্যি কথা বললাম আমি আর কি। সেই আমি আসছি আবার আপনার কাছে। প্রফেসর ডক্টর আবু সাইদ ফরিদ রেজা সাগরের নেতৃত্বে যখন চ্যানেল আই যাত্রা শুরু করে, আপনি তখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে এবং প্রক্রিয়াটার সঙ্গে আপনি যুক্ত, সেই সময়কারও খানিকটা স্মৃতিচারণ করতে পারেন এবং ওভারঅল যেই বিষয়ে আমি শুরুতেই সূচনায় বলছিলাম আপনি আপনার মতো করে আলোচনা করতেন। অতীত বুঝে ভালো লাগে না, অতীত দেখেই বর্তমানে দাঁড়াতে হয়, বর্তমানকে ভবিষ্যতে দেখতে হয়। তো অতীতের স্মৃতিতে চ্যানেলে আবার একটা জায়গা করে আছে, কারণ তখন চ্যানেলে দেওয়ার অনুমোদন করার খুব প্রতিবন্ধকতা ছিল। কারণ এই প্রথম বাংলাদেশে তখন বেসরকারি চ্যানেলের আকাশ উন্মুক্ত হলো, তখন 7টা চ্যানেলের জন্য আবেদন করেছিল। তা আমি এটা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা দ্বারা জরিপ করে, কারা সাহিত্য, সংস্কৃতি, চিন্তা, আধুনিক ভাবনা, এগুলো দেখে 2টে দিয়েছি, পরে একটা দিয়েছি। চ্যানেল আইকে কিন্তু প্রথম দিয়েছে আমি, কিন্তু কেউ কেউ বলে চ্যানেল আইতে তো এটা ঠিক না। যাক, ঠিক আছে, এটিএন। তারপর আরেকটা দিলাম হলো ইটিভি, ওই সাইমন ডিঙ্ক, মামুদ সাহেবেরা মিলে তারা আবার একটা কাজ করলো, সেটা হলো বাংলাদেশ টেলিভিশনের যতগুলো টাওয়ার ছিল সেই টাওয়ারগুলো ব্যবহার করে অনুষ্ঠানকে আরও জীবন্ত করেছিল, টেরিস্টোরিয়াল। হ্যাঁ, সেগুলো যাক। আমি যেটা বলতে চাই যে আমি মনে করি যে আমার জীবনের চলার পথে চ্যানেল আইকে সেদিন যে প্রতিবন্ধকতার মুখে দিয়েছিলাম, এটা আমার কাছে আজ আনন্দদায়ক মনে হয়। জন্মদিন অর্থেই হলো পিছনে ফিরে তাকানো এবং পিছনে আমরা কী কাজ করেছি, এখন কী কাজ করছি, ভবিষ্যতে কী চিন্তা করছি, এগুলো উন্মোচিত করা। চ্যানেল আই ধীরে ধীরে সেই সেগুনবাগের থেকে শুরু করে পা হাঁটি হাঁটি করে আজকে এখানে এসছে। বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের একটা চ্যানেল প্রতিষ্ঠান। চ্যানেল আইয়ের অনেকগুলো অনুষ্ঠান আছে। আপনার মনে আছে কিনা, আমার স্ত্রী যখন জীবিত ছিলেন তখন আমরা সেই কামারখান্ডে গিয়ে আপনি প্রথম দুপুরবেলায় সরাসরি অনুষ্ঠান করেছিলেন এবং মাটির সঙ্গে মিশে গেছে। সাধারণ মানুষকে তারা যা বলতে চায়, যা শুনতে চায়, যা করতে চায়, আপনি অবাধ মুক্তভাবে সেগুলো লাইভ ব্রডকাস্ট করেছিলেন।
তারপরে থেকে যে অনেক জায়গায় করেছেন আপনি, কিন্তু ওইটা আমার মনে আছে এ কারণে একবারে গামছা পরা কৃষক পর্যন্ত, গামছা গায়ে দেওয়া, গেঞ্জি গায়ে দেওয়া কৃষক পর্যন্ত এসে তাদের অভাবের কথা বলার সুযোগ পেয়েছে। আমাদের মতো ভদ্রলোক নিয়ে কোনো লাভ নেই, কারণ এই গামছা গায়ে লুঙ্গি পরে থাকার সংখ্যাই হলো শতকরা এখনও 60%, 80%। তাদের কথা যখন ভেসে আসে তখন আমি মনে করি সেই কণ্ঠস্বরগুলো একেবারেই নির্ভেজাল সত্যি এবং তাদের অনুভূতির বহিঃপ্রকাশ, যাকে আমরা বলি পাবলিক পারসেপশন। মানে এই যে চ্যানেলের তৃতীয় মাত্রা, এই তৃতীয় মাত্রায় আসে, কারো পক্ষে না কারো বিপক্ষে না, মাঝখানে একটা মাত্রা। এই মাত্রাটা আমি তো দেখি যে সামগ্রিকভাবে সব কিছুকে ধারণ করে, সমস্যা, সংকট, ইতিহাস, ঐতিহ্য এবং তার সাথে সাথে সমকালীন যে সমস্ত বিষয়াদি আছে সেগুলো নিয়ে সুন্দরভাবে তুলে ধরে। তবে আমি একটা জিনিস দেখি, টেলিভিশনে এসে যারা কথা বলেন, আমাদের মতো যারা কথা বলে, তাদের মানটা আমার ঠিক নেই, এবং মান ঠিক নেই কেন এটা আমি বুঝতে পারি। সেজন্য এ ব্যাপারে আমি কিছু বলতে চাই, কারণ মান ঠিক রাখতে গেলে যে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ সমন্বয় থাকবেন। প্রথম পক্ষ আছে কিংবা দ্বিতীয় পক্ষ আছে কিংবা দ্বিতীয় পক্ষ আছে, প্রথম পক্ষ নাই, এর ভিতরেই একটা গোজামিল অবস্থা, একটা স্তুতি বন্দনা, এবং সেখানে কিন্তু আমরা বাস্তব অবস্থাটাকে ঠিক খুঁজে পাই না। এই জায়গাটা পরিবেশগত কারণে এই জায়গাটা বর্তমান এবং বাংলাদেশের সবকিছুরই মান আসলে নিম্নগামী, এটা রাজনীতি থেকে শুরু করে সর্বত্রই। রাজনীতির কথা তো পরে বলে, রাজনীতি এই মুহূর্তে নাই, একটা যুগ না, সে কারণেই বলছি যে ধরেন কোয়ালিটি গেস্ট পাওয়াও আপনি একটা সন্ধিক্ষণে আমরা আসি, আলো আধারই আসি। আমি যা চাই তা করতে পারছি না, করা সম্ভব না। এটা কোনো দিক থেকে চাপ না থাকলেও একটা বায়বীয় চাপ আছে, এটা আমি বলতে পারি। এখন এই মুহূর্তে চ্যানেলায় যেমন মাটিও মানুষ, জীবন ও প্রকৃতি, তারপর নদী, এগুলো নিয়ে যে কথা বলছে, এগুলো প্রোগ্রাম ভালো করছে। কিন্তু আমি সবসময় বলি যে নিউজটা, চ্যানেলাইজ যে সংবাদ, এই সংবাদটা পরিবেশনের ক্ষেত্রে সেই জায়গাটায় এই অনুষ্ঠানগুলো, চমকপ্রদ অনুষ্ঠানগুলো সিপাট করে আলাদা তাদের চ্যানেল করা দরকার। কারণ এখানে এসে হার্ড করে কথাবার্তা হবে, এখানে সংবাদের ভিতরে যদি আমি অন্যান্য বিষয় নিয়ে আসি যেটা আমার কাছে এই মুহূর্তে কাঙ্ক্ষিত না, কিংবা দেশে বিদেশে যে ঘটনাবলী হচ্ছে সেগুলোর সাথে যুক্ত না, সেগুলো নিয়ে আসলে সংবাদের মানটা কমে যায়। চ্যানেলের সংবাদ পরিবেশন ক্ষেত্রে বহু চেষ্টা করছে, সারা বিশ্বতে সংবাদ পরিবেশন করে, দেশেরও করে, তারপরেও সংবাদ পরিবেশনের ক্ষেত্রটা সংকুচিত হয়, সময়টা সংকুচিত হয়ে যায়। এটা আমার একটা অবজারভেশন। চ্যানেলের আর একটা কথা বলি, সেটা হলো এই চ্যানেলের যে নতুন একটা অভিযাত্রা শুরু করেছে, সেটা হলো যে তারা প্রকৃত জীবন নিয়ে কাজ করছে নতুনভাবে। আমাদের বাংলাদেশে অনেক নদী আছে, 54টা নদী থেকে পানি আসে, নদীগুলো মৃত, নদীগুলো কাঁদছে। নদী তীরের মানুষগুলো এই কান্নার শব্দে এবং কখনো কখনো প্রবল স্রোতে নদী ভাঙনের জন্য তারা নিজেরাও কাঁদে। সেই জায়গার লোক আমি। এখন যমুনা বলেন আর পদ্মা বলেন, এই বিধৌত অঞ্চলের দুঃখগাথা, বেদনা এবং তাদের অপ্রাপ্তি এবং বঞ্চনা,
এবং তাদের উপর নিপীড়ন, তাদের শোষণ, এগুলো তুলে আনার আমি এখন পর্যন্ত পাইনি। চ্যানেল আইতে কিছুটা আসে, টকশোর ভিতরে কিছুটা আসে, কিন্তু যারা ওই ধরনের প্রোগ্রাম করেন তাদের ভিতরতে আমি কৃষকের আর্তনাদ দেখতে চাই, যেটা বাস্তব অবস্থা দেখি। কৃষক নিজে বাধ্য হয়ে রাস্তায় লাউ ফেলে দেয়, রাস্তায় টমেটো ফেলে দেয়, বিক্রি করতে পারে না, উৎপাদন খরচা ওঠে না। এই যে কান্না, এই বেদনা, তার সন্তানের সে কী করে বাস করবে, তার পরিবার কী করে টিকবে, তার ছেলেমেয়ে কী করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সেই সুযোগ কি আছে? সে সুযোগ নেই। শিক্ষা প্রত্যেকটি জায়গায় এই যে আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্যটা কোথায় হয়েছে? বৈষম্য যেখানে যেখানে হয়েছে সেখানে আমরা আঘাত করতে পেরেছি, বৈষম্য দূরীভূত করতে পেরেছি, আর বেড়েছে। আজকে গ্রাম এবং শহরের ভিতরে যে বৈষম্য, তাকে আমরা কোনোরকম একটি জায়গায় আনতে পেরেছি, কিংবা একটি জায়গায় এনে একটা আলোর পথ দেখাতে পেরেছি? পারিনি। মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, সেটাও আমরা পারিনি। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে যে ফলশ্রুতি হিসাবে আমরা যে সুন্দর স্বপ্নের আমার বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, নতুন বাংলাদেশ দেখতে চাইছিলাম, সেই বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, এটা মানুষকে একটা অনিশ্চয়তার ভিতর নিয়ে গেছে। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার নূর মোহাম্মদ খান। চ্যানেল আইর জন্মদিন উপলক্ষে আজকে এখানে বিশেষভাবে যারা এখানে উপস্থিত রয়েছেন, এখানে সাইদ ভাই আছেন, ওখানে সৈয়দ আনোয়ার হোসেন সাহেব আছেন। তো আমি দেখেছি ওনারা দুইজনেই চ্যানেল আইয়ের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময় করেছেন এবং চ্যানেল আইকে ভালো জানেন ওনারা। চ্যানেল আইয়ের যে যাত্রা শুরু হলো 26 বছরের শেষ, 27 পড়বে আর কি। চ্যানেল আই এই তার প্রতিষ্ঠা লগ্নের থেকে এটা একটা সাকসেসফুল প্রতিষ্ঠান হয়েছে, ভেরি সাকসেসফুল প্রতিষ্ঠান হয়েছে। এবং বাংলাদেশে অন্যান্য মিডিয়া যেগুলো আছে, অন্য মিডিয়াগুলো চ্যানেল আইয়ের মতো বোধ হয় এতটা মানে এইভাবে দাঁড়াইতে পারেনি। তারাও দাঁড়াইছে কিন্তু এইভাবে দাঁড়াতে পারেনি চ্যানেল আই। কাজেই চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। চ্যানেল আইয়ের কর্মকর্তা, মালিক পক্ষ, অন্যান্য যারা আছে, যারা উদ্যোগ নিয়ে চ্যানেল আই প্রতিষ্ঠা করেছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর এই চ্যানেল আই আপনার মানে বিভিন্ন অনুষ্ঠান, যেটা ওনারা দুজনেই বলেছেন, তো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি দেখছি যে চ্যানেল আই তার মধ্যে তৃতীয় মাত্রার অনুষ্ঠানটা খুব উল্লেখযোগ্য। এটা উল্লেখযোগ্য, মানুষ এটা খুব পছন্দ করত। তৃতীয় মাত্রা একবার রাত্রে হতো, আবার সকালে হতো। তো যারা রাত্রে দেখতে পারে, এখনো তাই হয়, এখনো তাই হয় একই সময়। হ্যাঁ, কাজে মানুষ এটা খুব খুব পছন্দ করত এবং দেশের অনেক লোক তৃতীয় মাত্রা দেখত। আপনার তৃতীয় মাত্রা ছাড়াও এখানে অন্যান্য যে ইয়েগুলো প্রোগ্রামগুলো হয়, ওই যে মাটিও মানুষ, কিংবা আপনার ওই কৃষির উপরে আরও প্রোগ্রাম হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, আপনার এই পরিবেশের উপরে প্রোগ্রাম হয়। তো এগুলা ভালো প্রোগ্রাম, এগুলো নিঃসন্দেহে ভালো প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোতে একটা নতুনত্ব আছে, ওই পরিবেশের ইয়েটা নতুনত্ব আছে। আর যেটা আছে এই কৃষিতে এটাও একটা সাকসেসফুল প্রোগ্রাম বলতে হবে। কারণ ওই যে ছাদ কৃষি বিভিন্ন প্রোগ্রাম করাতে আমাদের দেশের অনেক লোক এই প্রোগ্রামগুলো করেছে। ওই কাজেই প্রোগ্রামগুলো ভালো করেছে। তবে একটা জিনিস হলো কি, যে চ্যানেল আই প্রত্যেকটা অর্গানাইজেশনই তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, তার দৃষ্টিভঙ্গিতে সে চলবে, এটাই স্বাভাবিক। এখানে
নিরপেক্ষতা বজায় রেখে চলতে পারলে এটা ভালো হয় সব 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 প্রতিষ্ঠানেরই। কারণ তার নিজস্ব গতি, তার নিজস্ব গতি ধরে রাখার জন্য মানে একটা নিউট্রালিটি মেনটেন করা, এটা করতে পারলে ভালো হয়। তো চ্যানেল আই আমার মনে হয় এই সুদীর্ঘ সময় মানুষের যথেষ্ট উপকার করেছে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে, অনেক লোককে এনলাইটেড করেছে। এটা মানে চ্যানেল আইয়ের প্রশংসনীয় ভূমিকা। এরা চ্যানেল আই সম্পর্কে এখানে ওই অন্য অন্য যারা আছে, সাগররা আমাদের সময়, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি ছিলাম আমাদের অনেক অনেক পরে আসছে, সাগররা অনেক পরে আসছে। তো সাগর এবং এই দায়িত্বভার গ্রহণ করার পর তার সঙ্গে যে টিম তৈরি করেছে এরা ভালো করেছে, এবং সাগর তো দেখি সাকসেসফুল একদম। এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর পিছনে তার যে অবদান এটা প্রশংসনীয়। কাজেই সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের যাত্রা শুভ হোক, সার্থক হোক, এই আমার কামনা। থ্যাংক ইউ। আমি এই রাউন্ডে সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যমের যে হালচাল চিত্র এবং তার সঙ্গে চ্যানেল আইকে মিলিয়ে আমরা আলোচনা যদি করতে চাই, সেটা ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, আপনারা কি দেখেন যে কতটা বিকাশ হচ্ছে এবং কতটা আসলে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে? প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সামগ্রিকভাবে এবং সেখানে চ্যানেল আই আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও একটু আপনাদের কাছে। চ্যানেল আই সামগ্রিকভাবে যদি আমরা দেখবার চেষ্টা করি তাহলে চ্যানেল আইকে আমি একটু ব্যতিক্রমী বলবো। কারণ ওই যে বললাম যে প্রকৃতি জীবন, হৃদয়, মাটি, মানুষ, এই সমস্ত অনুষ্ঠান আছে, ক্রমাগতভাবে ছড়িয়ে পড়ছে আর কি। কিন্তু কথা হচ্ছে চ্যানেল আই স্রষ্টা এই সমস্ত অনুষ্ঠানের। এই জন্য আমার কাছে খবরের বৈচিত্র্য কথা আমি একটু আগেই বলেছি যে এগুলো অনেকটাই আমরা লক্ষ্য করি যে চ্যানেল আই যতটুকু না এগিয়ে গেছে তার পেছনে উদ্ভাবনী শক্তি কাজ করেছে বলে মনে হয়। তো উদ্ভাবনী শক্তি তাদেরই থাকে যারা চিন্তক, যারা চিন্তা করেন, যারা ভাবেন, এবং সাধারণ মানুষ কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে না করে এইগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করেন। তবে চ্যানেল আই সবচেয়ে বড় দিকটি আমার কাছে সবচেয়ে খারাপ লাগে, সেটি হচ্ছে ইংরেজি বাংলায় কখনো মিল থাকে না। কারণ আমি সেই জন্য এক সময় বলেছিলাম যে প্রত্যেক চ্যানেলেই ভাষা বিশেষজ্ঞ থাকা উচিত একজন। ইংরেজি বাংলা যেন মিল থাকে। স্ক্রলে আমরা যখন দেখি তখন ইংরেজি বাংলা মিল থাকে না এবং ভুল ইংরেজিতে থাকে। এটি আমাদের দেশের বৈশিষ্ট্য হওয়া উচিত নয় আমি মনে করি। সেই জন্য ভাষা বিশেষজ্ঞ থাকা দরকার বলে আমি বিশ্বাস করি। সামগ্রিকভাবে চ্যানেল আই অনেকটা এগিয়েছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, এই কথাটা আমি বিশ্বাস করি। তো চ্যানেল আই যতটুকু না এগিয়েছে তার চাইতে বেশি চিন্তা ভাবনায় এগিয়েছে বলে আমি বিশ্বাস করি আর কি। তো ওভারঅল বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এবং গণমাধ্যমের স্বাধীনতার ইস্যুটাও যদি আমরা আলোচনা করি? 1924-এ প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে গণমাধ্যম কথাটি এসছে। তার আগে মাধ্যম ছিল রিচার্ড কবডেন 1859-এ বলেছিলেন যে লন্ডন টাইমস হ্যাজ মেড অ্যান্ড আনমেড মেনি মিস্ট্রিজ। তো আর 1924-এ এসে গণমাধ্যম কথাটা শুনলাম। তো প্রথম আমরা এইভাবে মুদ্রণ মাধ্যম এবং বৈদ্যুতিন মাধ্যম
যে চ্যানেল আই একজন আছে। তো চ্যানেল আই বৈদ্যুতিন মাধ্যম হিসেবে সামগ্রিকভাবে আমি মনে করি দেশ এবং দশের কল্যাণ কামনায় রত আছে বলে বিশ্বাস করি। তবে আমি একটু খারাপ লাগে যে মুক্তিযুদ্ধ বিরোধীও বাংলাদেশে এই চ্যানেল আই অনুষ্ঠানে আসে, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি সরাসরি বলছি। আমি ওকে জি, অধ্যাপক আবু সাঈদ। দেখেন, এই অনুষ্ঠানে এসে আমার আরেকটা অনুষ্ঠানের কথা মনে পড়ছে। আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে কিংবা ঐতিহ্য নিয়ে কথা বলেন সেই ব্যক্তিত্ব যারা প্রয়াত হয়েছেন এবং যারা জীবনের শেষ প্রান্তিকে এসেছেন, তাদের নিয়ে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, এই অনুষ্ঠানটা একটা নতুন মাত্রা যোগ করেছে এবং এটা আমাকে আপ্লুত করে, তাদেরকে শ্রদ্ধা জানানো, এটা আপ্লুত করে। এটা শাইখ সিরাজ সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে আজ আছে আমি কাল নাই, কিন্তু আমার সারা জীবনের যে সঞ্চয় যদি এতটুকু জাতির জন্য হয়ে থাকে, এতটুকু দেশের জন্য হয়ে থাকে, এলাকার জন্য হয়ে থাকে, কোনো প্রতিষ্ঠানের জন্য হয়ে থাকে, সেটা যেন মৃত না হয়। আমি থাকবো না কিন্তু মৃত না হয়। সেই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ যেন চলে এবং চলমান থাকে। আর তৃতীয় মাত্রার ব্যাপারে তো আমি যে আশাবাদী, যে প্রত্যাশা, সেটা পূরণ হবার নয়। জিল্লুর রহমান সাহেবকে একদিনও দেখিনি বাদ গেছে অনুষ্ঠান। ওনার পিতা মারা গেছে, ওনার তা কবর দিয়ে এসেও এই অনুষ্ঠান করেছেন। এই যে মনোবল এবং নিষ্ঠা, কমিটমেন্ট টু দ্য নেশন, কমিটমেন্ট টু দ্য অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের প্রতি, অনুষ্ঠানের প্রতি, এই তৃতীয় মাত্রা, এই যে মনোভাব, এই মনোভাব, দৃঢ়তা এবং তার দায়বদ্ধতা সব কিছু কিন্তু তিনি উন্মুক্ত করে দিয়েছেন। তিনি কখনো বিষণ্ণ হয়ে থাকেননি, কখনো বিমূঢ় হননি, কখনো তার অসুখ হয়েছে কি না হয়েছে আমরা বুঝতে পারি না। প্রতিদিনই উনি আসেন। কত 8,000 উপরে গেছে না? 8,500 উপরে গেছে। 8,000-এর উপরে। হ্যাঁ, 8,000। এটা সহজ কথা নয়। এটা বিরাট একটা মাইল ফলক। 8,000 মিনিমাম কত হবে জানি না, কিন্তু এটা বিরাট মাইল ফলক। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনার উদ্যোগ, আপনার মনোবল, তার সাথে সাথে আপনার একনিষ্ঠতা, ঐকন্তিকতা, যারা এখানে আসে সবাই মোহিত হয় এবং সবাই এটাকে, আমি বলবো যে একার সঙ্গে সঙ্গে ওভারঅল বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং তার সঙ্গে যদি আলোচনা করেন, গণমাধ্যমের কথা বলতে গেলে বলতে হয় গণমাধ্যম কোনো সময় স্বাধীন ছিল না, এখনো নাই। কারণ হলো সংকটটা কোথায়? সাম্প্রতিককালে গণমাধ্যমের যিনি সরকার, অন্তর্বর্তী সরকার একটা কমিশন নিযুক্ত করেছে, তার মূল লোক ছিলেন কামাল আহমেদ সাহেব। নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি একটা অনুষ্ঠান করেছিলেন গণমাধ্যম নিয়ে। পরবর্তীকালে কামাল সাহেব আমার সাথে যোগাযোগ করছিলেন, আমি ওনাকে কিছু কথা বলেছিলাম। উনি যে রিপোর্টটা দিয়েছেন, এটা আমি মনে করি চমৎকার একটা রিপোর্ট, কিন্তু সেই রিপোর্ট বাস্তবায়িত হবে না, কেউ কথা বলে না। এবং এ পর্যন্ত যে ঐক্যমতের ভিত্তিগুলো রচিত হয়েছে অনেকগুলো দফায়, তার ভিতরে ওনার রিপোর্টের কোনো গণমাধ্যম নিয়ে তো ওই ঐকমত্য কমিশনে কোনো আলোচনাও হয়নি, ওই এজেন্ডার মধ্যেই তা আলোচনা যায়নি। কিন্তু এটা আলোচনা আশা ছিল, কারণ এটা এমন একটা মাধ্যম যা গণতন্ত্রকে তার চলার পথে আলো দেখাবে, দিক নির্দেশনা করবে এবং তার সাথে সাথে সরকারের সমালোচনা না হলে সেই সরকার স্বৈরতন্ত্র হয়ে দাঁড়ায়। নির্বাচিত সরকারের অর্থই হলো অপরের সমালোচনা সহ্য করার সহিষ্ণুতা। তা গণমাধ্যম তার চিন্তা চেতনা, যেটা মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিধ্বনিত হবে, যার জন্য গণমাধ্যমকে বলে সমাজের দর্পণ। আমার সমাজের দর্পণে যে অবক্ষয়, লুট, তরাজ, ভাঙচুর, খুন, মব সৃষ্টি করা,
এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো তুলে ধরা। যেমন এই সরকার একটা ভালো কাজ করেছে, সেটা হলো নারীদের ফুটবল খেলতে দেবে না, তাদের হিজাব পরতে দেবে। নারীদের ফুটবল খেলতে দেওয়া না, এ কথা যখন কোনো জায়গাতে প্রথার মতো দেওয়া হলো, তখন কিন্তু সরকার এটা মানেনি। নারীদের ফুটবল খেলা যে করেই হোক ওনারা দৃঢ়তা নিয়ে রেখেছেন, কিন্তু তার সাথে সাথে এই কথা এসে যায় এই মবের হাতে ছেড়ে দিয়ে আজকে বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সেটা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তার সাথে সাথে স্বাধীনতার স্মারক বঙ্গবন্ধুর বাড়ি যেটা, সেই বাড়িটি কে কারা করলো তার উপর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা দেশ জাতিকে জানানো দরকার। কারণ যাই হোক না কেন ভুল ত্রুটি মানুষের থাকে, তাই বলে একটা বাড়ি আমি ভেঙে চুরে শেষ করে দেবো, তার এই যে ক্রিমিনাল অ্যাক্ট এর বিচার হবে না, আমি দুনিয়ার ইতিহাস থেকে নিই। এবং তারা এ পর্যন্ত আমি আর বেশি কিছু সমালোচনা যাব, তো গণমাধ্যমে আমি দেখি আগে পেপার আমি 5টা নিতাম, মাঝখানে কমিয়ে 3টে করেছে, এখন দেখলাম একটা পেপারই হয়। কারণ হলো একটা পেপার, এই 5টা পেপারের ভিতরে একই কথা, প্রায় কাছাকাছি হেডিং, বিষয়বস্তু একই, বৈচিত্র্য নাই। আপনি তো হেডিং এর কথা বললেন, অনেক সময় ভেতরের রিপোর্টও প্রায় 4-5টা একই, একে হুবহু কপি, বৈচিত্র্য নাই। মানে সিন্ডিকেট কারণ করে। গণমাধ্যমের ব্যাপারে এখন অনলাইনটা প্রসারিত হচ্ছে। অনলাইনে আপনি আসেন, আমি পুরোটাই দেখি, তো অনলাইনে অনেকে আসেন, অনেক কথা বলেন, কিন্তু বাস্তবভিত্তিক কথা বলা খুব কঠিন ব্যাপার। যেমন আপনি এই গণমাধ্যমে প্রসারিত হয়েছে 104 জনকে নিউ ইয়র্কে যাওয়ার যৌক্তিকতা, কারা গেলেন, তারা কন্ট্রিবিউশন কী করবেন, তার পিছনে খরচ কত হলো, সেই খরচ তো রাষ্ট্র দেবে, জনগণ দেবে, জনগণ কী পেল, এ কিন্তু প্রশ্ন থেকেই যাবে। সে যাক, কারণ আমরা কর্তৃত্ববাদী সরকাররা বলে যে এগুলো হয়েছে, তার সমালোচনা অবশ্যই করতে চাই, করেছিল, কিন্তু আজকে জাতির বিবেক বলে যাকে আমরা গ্রহণ করেছিলাম, সেই বিবেকের যদি চেতনায় কোনো বিচ্যুতি ঘটে, এটা আমাদের জন্য মর্মান্তিক। জি, মিজানুর মাহমুদ খান, আপনাকে ধন্যবাদ। যে এই আপনার শুধু এই চ্যানেল আয়ের কারণে না, আপনি আপনার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। আমরা চ্যানেলের প্রতিভা নিয়ে আলোচনা করি, আমার প্রতিভার আলোচনাটা আপাতত থাক। বিকাশ ঘটিয়েছেন। আমাদের এখানে আগে প্র্যাকটিক্যালি একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন আর বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার। তো সেইখান থেকে ধরেন এই বিভিন্ন চ্যানেল হলো, যেটা সাইদ ভাইরা বললেন যে ওইভাবে দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। তো এটা তো এখন চ্যানেল মনে হয় 50টার কম না, না কি কতগুলো হবে এরকমই, হ্যাঁ 57টা চ্যানেল 37 এখন ওয়ার্ক করছে। আচ্ছা, আর বলতে পারবেন আপনি? না বলবো না। দেখেন না। আচ্ছা, আর এই রেডিও তো মানে 2-1টা বানাইছিল, এগুলো আছে কিনা এখন? গ্রামেগঞ্জে আছে। আর আপনার পত্রিকা, আগে পত্রিকা যা ছিল তার তুলনায় পত্রিকা বাড়ছে, কিন্তু মান বাড়ে নাই, মানটা নিম্ন পর্যায়ে গেছে। আর ওই যেটা বললেন, কোনো জায়গায় আমি দেখেছি, তো আপনারাও দেখেছেন, যে এই পত্রিকার সঙ্গে ওই পত্রিকায় একটা মিল, এটা অদ্ভুত কারবার, নিউজ আইটেম এইটা ওইটা সব। তো যাই হোক, মূল কথা হলো সার্বিকভাবে আগের তুলনায় এটা বিকশিত হয়েছে, অনেক বিকশিত হয়েছে। মানুষের উপকার হচ্ছে না তা বলবো না, মানুষের উপকার হচ্ছে। মানুষ এই মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে, এবং পক্ষে বিপক্ষে সমালোচনা করছে, কথা বলছে। তো এটা মিডিয়ার অবদান। কাজেই এই সম্প্রচার যদি না হতো, আর যদি মিডিয়াগুলো কাজ না করতো,
তাহলে আগে তো ওই যেটা বললাম টেলিভিশন, একটা টেলিভিশন মানে বাংলাদেশ বেতার, না না বাংলাদেশ টেলিভিশন, এইটা কোনো জায়গায় ছিল, ইয়ে ছিল। আর এখন তো বিভিন্ন জায়গায় এটা, গ্রামে গঞ্জে, আনাচে কানাচে, অলিতে গুলিতে, দোকানে, হোটেলে, রেস্টুরেন্টে, কোনো জায়গায় বাদ নেই, সব জায়গায় টেলিভিশন আছে। আমি যখন ওই ইনফরমেশন মিনিস্ট্রিতে ছিলাম তখন ওই গ্রামের সাধারণ মানুষকে দেওয়ার জন্য মানে প্রথমে 5,000 টেলিভিশন যে অর্ধেক দামে দেওয়া হবে, এগুলো সব বিলি করা হয়েছে। এইভাবে বিলি টিলি করে মানে বাংলাদেশ টেলিভিশনের পক্ষে কথা বলা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের সার্ভিসটাও কোনো কোনো সার্ভিস ভালো, আর বাকি যে খুব ভালো করতে পারছে তা করতে পারে নাই। বাংলাদেশ টেলিভিশনের আমি যেহেতু ওই দপ্তরের মন্ত্রী ছিলাম, আমি অনেকবার অনেক কথা বলেছি। অনেক সময় টেলিভিশন ওই প্রোগ্রামটা দেখে টেলিফোন করেও আমি অনেক কথা বলেছি। তো যাই হোক, বাই দিস টাইম অনেক ডেভেলপ করেছে। ওই যে আপনাকে যেটা বললাম যে ওই মাটি ও মানুষ, এই প্রোগ্রাম দেখে অনেকে ওই এগ্রিকালচারের ব্যাপারে কিংবা ওই বাগান টাগান করার ব্যাপারে, বৃক্ষরোপণের ব্যাপারে উদ্যোগী হয়েছে। তো আমার মনে হয় এটা এই টেলিভিশনে যেভাবে শুরু করেছে, এখানে নিরপেক্ষতা বজায় রেখে ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এইটা যদি বজায় রেখে চলতে পারে তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের সমাজের উপকার হবে। সো আমি মিস্টার খানের কথার সূত্র ধরেই যদি আপনাদের কাছে আবার এই পর্যায়ের আলোচনাটা আনি যে নিরপেক্ষতা আসলে বিষয়টা কি, আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই, এবং বাংলাদেশের গণতন্ত্রের সংকট, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের যে পর্যায়, এবং সেখানে গণমাধ্যম আসলে কী ধরনের ভূমিকা পালন করছে, অবশ্যই গণমাধ্যমের অংশ হিসেবে চ্যানেল আইয়ের ভূমিকাও কি, সেটাও একটু চুলচেরা আপনাদের কাছ থেকে বিশ্লেষণ আমি শুনতে চাই। প্রফেসর। ধন্যবাদ। তবে কিছুক্ষণ আগে পত্রিকার কথা শুনছিলাম আমি, আমার বাসায় আমি ব্যক্তিগতভাবে 9-10টি পত্রিকা রাখতাম, এখন একটি রাখি বাংলা, ইংরেজি রাখি না, কারণ ওই যে নিরপেক্ষতা নেই বলে, খবর পরিবেশনায় নিরপেক্ষতা বলতে আমি কিছুক্ষণ আগে রিচার্ড কবডেনের কথা বলেছিলাম। 1859 তিনি মন্তব্য করেছিলেন যে লন্ডন টাইমস হ্যাজ মেড অ্যান্ড আনমেড মেনি মিনিস্ট্রিজ। তো এই ধরনের এই মান এবং মাপের পত্রিকা বাংলাদেশে আছে কি না আমার সন্দেহ, কারণ আমি নিজে একটি ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলাম বেশ কিছুদিন, এবং আমি জানি যে পত্রিকায় যারা কাজ করেন তারা বেশিরভাগই তারা কাজ করতে করতে শিখে ফেলেছেন, কিন্তু পত্রিকা সংক্রান্ত কোনো অভিজ্ঞতা তাদের নেই আর কি। সেই জন্যে বাংলাদেশে পত্রিকা আর সম্পাদকের উপরে অনেক কিছু নির্ভর করে। সম্পাদক একটি পত্রিকার চরিত্র নির্ধারণ করে দিতে পারেন, এবং সম্পাদকের সম্পাদনায় একটি পত্রিকার গুণমান নির্ভর করে, অনেক কিছু করে। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশে অনেক ঘাটতি আছে। তবে চ্যানেল আই যে সংবাদ পরিবেশন করে, আমি খুব খেয়াল করে দেখেছি যে এগুলোতে অনেকটা নিরপেক্ষতা বজায় থাকে আর কি। নিরপেক্ষতা আর বস্তুনিষ্ঠতা প্রায় কাছাকাছি শব্দ। বস্তুনিষ্ঠ যা তাই নিরপেক্ষ, এবং সেই জন্যে আপনি নিরপেক্ষতার মানে জানতে চেয়েছিলেন। তো আমি মনে করি যে নিরপেক্ষতা মানেই হচ্ছে বস্তুনিষ্ঠতা, যে সেই বস্তুনিষ্ঠতা যদি ধরে রাখতে পারে কোনো সংবাদ সাময়িকী,
তাহলে তাকে নিরপেক্ষ বলতে হবে। তো আমি সেই জন্যে বস্তুনিষ্ঠ সংবাদ পাই না বলেই আমি অনেক, ওই যে বললাম, চ্যানেল আই মুক্তিযুদ্ধ বিরোধী একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছিল। এটা বর্তমান পরিবেশ পরিস্থিতির কথা বলে চ্যানেল আইয়ের অবস্থানটা কোথায় আমি জানতে চাই, যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তিত্বকে যদি আমন্ত্রণ জানায় তো চ্যানেল আইয়ের অবস্থান কোথায়? এটা কি নিরপেক্ষতা হলো কিনা আমি জানি না। তবে সত্যি কথা বলতে কি, নিরপেক্ষ হতে হবে সবসময় সত্যের পক্ষে, সত্যের পক্ষে। ইতিহাস মানেই সত্য, ইতিহাস মানে সত্যের অর্থ অনুসন্ধান করা, টু এনকোয়ার ইনটু দ্য মিনিং অফ ট্রুথ। তো সেই জন্য আমি সারা জীবনই সত্যের পূজারী, এবং সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে তো কঠিন বলেই আমি ভালোবাসি আর কি। তো সেই জন্যেই আমি চ্যানেল আইকে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম এই পথে দেখতে চাই আর কি। চ্যানেল আই আমার প্রিয় চ্যানেল, সেই জন্যেই আমি অনেকটা প্রিয় মানুষকে, মানুষ যেভাবে দেখতে চায় চ্যানেল আই সেইভাবেই দেখতে চাই আমি। মিঠানুর মোহাম্মদ খান। তো এই আপনার যে কথা আপনি বলছেন খুব সুন্দর বলছেন আর কি। তো আমরাও চ্যানেল আইকে মানে এইভাবেই দেখতে চাই, এইভাবেই দেখতে চাই, যাতে যদিও চ্যানেল আই অল থ্রু যা দেখেছি আমি, অল থ্রু তার একটা নিরপেক্ষতা বজায় রেখে চেষ্টা করেছে। সেটা সরকারি দল, মানে নিরপেক্ষতা এখানে আমাদের বিষয় হলো একটা সরকারি দল, একটা বিরোধী দল, মানে বিরোধী দলের পক্ষে কথা বলা, সরকারি দলের পক্ষে কথা বলা, এটা চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায়। এখানে সরকারি পক্ষের লোক আসছে, বিরোধী দলের লোক আসছে, এবং এখানে এই ডিসকাশন করছে, ফ্রি ডিসকাশন। সেখানে যারা সরকারের পক্ষে তার সরকারের গুণকীর্তন করেছে, আর যারা বিপক্ষের, যারা বিরোধী দলের, তারা সরকারের সমালোচনা করেছে। তো এটা এখানে হয়েছে, হয় নাই তা না, এখানে হয়েছে। আর আরেকটা জিনিস হলো যেটা, যে অ্যাকচুয়াল নিরপেক্ষতা ওইভাবে তো ধরে রাখাও ডিফিকাল্ট, তবুও যতটা সম্ভব করা আর কি। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা অর্গানাইজেশনের তার নিজস্ব একটা ফিলোসফি থাকবে, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকবে, কাজে সেখানে সেটা সে তো প্রয়োগ করার চেষ্টা করবে। তো সেই জন্যে তো এটা যাই হোক, মূল কথা যেটা, চ্যানেল আই এবং এই সুদীর্ঘ পথ, ও তো 26 বছর পেরিয়ে আসছে। চ্যানেল আই প্রশংসার দাবিদার, বিভিন্ন জায়গাতে প্রশংসনীয় কাজ করেছে। চ্যানেল আইয়ের অনুষ্ঠানগুলোও ভালো, এবং মানুষ এটা দেখছে। আর চ্যানেল আই আমার মনে হয় অন্যান্য সব চ্যানেলের চেয়ে এটা ডেভেলপ করছে অনেক বেশি। কাজে আজকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার এই অনুষ্ঠান, এটা অবিশ্বাস্যভাবে, আর 8000-এর উপরে পর্ব আপনি হয়ে গেছে। তারপরে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এই তৃতীয় মাত্রা দেখে। এই সকালবেলার প্রোগ্রাম বেশি রাতে দেখতে পারে না, সকালের প্রোগ্রাম চায়ের দোকানে, রেস্টুরেন্টে, হোটেলে, এখানে ওখানে তৃতীয় মাত্রা ধরে রাখছে। তো সেই জন্য আমি মনে করি যে নিরপেক্ষতা যতটা সম্ভব বজায় রাখা দরকার। এই থ্যাংক ইউ অধ্যাপক আবু সাঈদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, এবং একটা সন্ধিক্ষণে আমরা আছি। আলো আধারির সন্ধিক্ষণে বলতে পারেন, আশা নিরাশার সন্ধিক্ষণে বলতে পারেন, এবং মানুষের জীবন সংগ্রামের একটা পর্বে আমরা আছি, এবং জাতি গঠনের ক্ষেত্রেও আমরা একটা পর্বে আছি।
আমরা দেখি যে সমাজের রাষ্ট্রের সব ক্ষেত্রে যে অবক্ষয় হয়েছে তার সংস্কার হওয়া দরকার। এটা আজকের কথা না, 2008 সালে আমরা বলেছিলাম, কিছু লোক ওই দলের ভিতরে থেকে আমরা বলেছিলাম যে আমরা সংস্কার চাই। সংস্কার যদি না হয় তাহলে জলবদ্ধতা দুর্গন্ধ ছড়ায়। চলমান না থাকলে, সংস্কার না থাকলে এবং পরিবেশ প্রকৃতির সাথে, মানুষের চিন্তাভাবনার সাথে, দৈনন্দিন জীবন আচারের সাথে এবং মানুষের মনোভঙ্গির সাথে, কর্মসংস্থানের সঙ্গে, সংকট সমস্যার সঙ্গে যদি আমরা পরিবর্তিত না হয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তাহলে সেই সরকার ব্যর্থ হবে। নির্বাচিত হলেই সরকার গণতান্ত্রিক হবে এ কথা আমি বিশ্বাস করি না, এ কথা মানেও না। নির্বাচন ছাড়াও গণতন্ত্র হয় না। না, নির্বাচন ছাড়াও গণতন্ত্র হয় না, কিন্তু নির্বাচন হলেই, নির্বাচিত সরকার হলেই গণতন্ত্র হবে এমন না। এর উদাহরণ বাংলাদেশ আছে, পৃথিবীর বাইরে আছে। অনেকে ফ্যাসিবাদের হিটলারের কথা বলে, এদেশের কথা বলে, নানা কিছু ট্যাগ নিয়ে আছে কথাবার্তা হয়। এটা ভালো, খারাপ না। তা এখন আমরা এটা চিন্তা করব যে এই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাদের জন্য? এই সংস্কার যে হচ্ছে, এই সংস্কারে একটা জিনিস আমি দেখলাম নতুন, সেটা হলো, নতুন না, পুরনো জিনিস নিয়ে আসছে, না ভোটের ব্যবস্থা। কি, একক যিনি দাঁড়াবেন, প্রার্থিতা থাকলে সেখানে না লেখা থাকবে, না ভোট দেওয়া যাবে। তাহলে আমাকে বলেন, একটা কনস্টিটিউয়েন্সিতে আমি যেহেতু রাজনীতি করি, 5 জন দাঁড়ানো, কেউ হলো চাঁদাবাজি ধারক, কেউ পেশি শক্তির প্রভু, কেউ লুটেরা শক্তির প্রতিনিধি, এরকম দাঁড়ানো। তার ভিতরে আপনি না কেন দিতে পারবেন না? ওই জায়গাটা না হবে না। আমি তো কাউকে চাই না, চোর, চোট্টা, গুন্ড, বদমাইশ, তারপরে হলো মাফিয়া, তারপরে মাদকখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ আমি চাই না। এই সমাজ চায় না, এই দেশ চায় না, এই রাষ্ট্র চায় না। তাহলে সেখানে আমি কেন না দিতে পারবো না? জনগণ কেন না দিতে পারবো না? আমি আহ্বান জানাবো, এই কমিশন নিয়ে যা কাজ করছেন, ওই প্রত্যেক ব্যালটে না থাকা দরকার। কারণ প্রত্যেক এলাকায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, যে ধরনের নেতৃত্ব চলে এসছে, সেই নেতৃত্বকে অনেক জায়গায় পছন্দ করবে না। আর একটা কথা বলবো আমি, সেটা হলো এই, একটা ধর্মীয় উন্মাদনার ব্যবস্থা করা হচ্ছে। আমার খুব পরিষ্কার কথা, ছোট্ট কথা, সেটা হলো ধর্মের ভিতরে যদি রাজনীতি ঢোকে, ধর্মের ভিতরে যদি রাজনীতি ঢোকে তাহলে ধর্ম শেষ হয়ে যায়। আর রাজনীতির ভিতরে যদি ধর্ম ঢোকে তাহলে রাজনীতি শেষ হয়ে যায়। আজকে বাংলাদেশে তাই হচ্ছে। এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা অসাম্প্রদায়িক, শোষণমুক্ত স্বপ্নের একটা দেশ চেয়েছিলাম, যুদ্ধ করেছিলাম। সেই 70 সালে আমি এমএলএ ছিলাম, গণপরিষদ সদস্য ছিলাম, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছে। আমার ভিতরে যে অনুভূতি, যে আবেগ, আমার যে স্বপ্ন, আমার যে সাধনা, আমার যে ত্যাগ, সেগুলোর আমি আজকে দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে আমি আকুলভাবে অনুরোধ জানাবো যে এই দেশটাকে, আমাদের দেশ, যে দেশ হবে পৃথিবীর ভিতরে উন্নত, চির উন্নত, যে দেশ অবহেলিত, যে দেশে মানুষ অবহেলিত হবে না, মানব মর্যাদায় ভূষিত হবে, সাম্যের গাহিগান প্রত্যেক জায়গায় প্রসারিত হবে এবং যে জায়গায় মানুষ ন্যায় বিচার পাবে, সত্য কথা বললেও সেই সত্যের মূল্যায়ন হবে, মিথ্যা কথা বললে তার মূল্যায়ন হবে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলা, সবাই যাতে গলা ছেড়ে বলতে পারে, সেই অবাধ সুযোগ, সেই অবাধ পরিবেশ আজকে বাংলাদেশ সৃষ্টি করা দরকার। সেই সৃষ্টি যদি হয়, কেউ যদি করতে পারে, তিনি ইতিহাসে মহান লোক হয়ে থাকবেন, ব্যক্তি হয়ে থাকবেন, সেই রেজিমটা সবচেয়ে বড় হবে। আমরা সেটা কথা বলি। আমি বলি, জীবনের সঞ্চয় কিছুই যায় না ফেলা। জীবনের সঞ্চয়, সেই সঞ্চয়কে নিয়েই আমরা জাতীয়ভাবে, জাতীয় সঞ্চয়, আমাদের যে মূল্যবোধগুলো আছে, যা ধারণ করি আমরা, যেগুলো সঞ্চিত আছে, সেইগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাব।
এবং আলোকিত পথে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। অন্ধকার ধন্যবাদ। জাস্ট প্রত্যেকের জন্য 1 মিনিট করে ক্লোজিং রিমার্কস। মিস্টার খান, আপনি। এই আজকের এই প্রোগ্রামে যারা আলোচনা করলেন ওরা খুব ভালো আলোচনা করেছেন এবং সব ক্ষেত্রেই আপনার এই মিডিয়ার জগতের সম্পর্কে আর ওই যে নিরপেক্ষতা সম্পর্কে, দেশের গণতান্ত্রিক অবস্থা সম্পর্কে মানে আলোচনা করেছেন এবং আমার মনে হয় যে তো মানে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, তাহলে আর কোনো ইয়ে থাকে না। আর একটা জিনিস হলো যে হ্যাঁ মানে গণতান্ত্রিক আন্দোলনে পত্রিকা টেলিভিশনের বিভিন্ন ভূমিকা আছে, এই 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 আচ্ছা ঠিক আছে, থ্যাংক জি, ধন্যবাদ প্রফেসর সৈয়দ আনোয়ার। ধন্যবাদ। আপনাকে শেষ কথা আমাকেই বলতে হবে, আমি বুঝতে পারছি, তবে আমি আশাবাদী মানুষ এবং পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন ভাই গিরিশচন্দ্র সেন, বিক্রমপুরের সন্তান ছিলেন। ভাই গিরিশচন্দ্র সেন আবার কবিও ছিলেন। তিনি বলেছিলেন, তার একটা কবিতা আমি মাঝে মাঝে উদ্ধৃত করি, আজকে প্রসঙ্গক্রমে উদ্ধৃত করতে বাধ্য হচ্ছি। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আমি আশার ভেলায় ভাসতে চাই। চ্যানেল আই জন্মদিনে আমি বলছি, স্পষ্ট করেই বলছি যে চ্যানেল আই তার অবস্থানটা পরিষ্কার করুক। মুক্তিযুদ্ধ বিরোধী আর মুক্তিযুদ্ধের পক্ষে এই কথাটা আমি পরিষ্কার জানতে চাই আমি চ্যানেল আইয়ের কাছে থেকে। চ্যানেল আইতে আমি মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তিকে, মানুষকে দেখতে চাই না। আমি চ্যানেল আই এগিয়ে যাক, আশা করছি। চ্যানেল আই জন্মদিনে শুভ জয়ন্তী জানাচ্ছি তাকে। ধন্যবাদ। তবে চ্যানেল আই হতে হবে, এই আর কি। প্রফেসর সাইদ কিছু যোগ করবেন? যে 30 সেকেন্ডসে বলার এটুকুই আছে যে তৃতীয় মাত্রা তার নানা বর্ণের মাতৃকতা নিয়ে সামনে এগিয়ে যাবে এবং আমি এটা বলতে চাই, এ তো পান ভারী, দ্বিতীয় হবে পারি, কান্নারে হুঁশিয়ার। থ্যাংক ইউ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নূর মোহাম্মদ খান, প্রফেসর ডক্টর সৈয়দ আবু সাইদ এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য এবং আবারও আপনাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। দর্শক, চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে 3 জন বিশিষ্টজন কথা বলছিলেন এবং তারা চ্যানেল আইয়ের শুরু থেকেই নানাভাবে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত। আমি তাদের কাছে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যারা আপনারা নিয়মিত চ্যানেল আই দেখেন এবং চ্যানেল আইয়ের সঙ্গে আছেন। যারা বিজ্ঞাপন দিয়ে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। বিভিন্ন অনুষ্ঠানে যারা নানা সময়ে নানাভাবে যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রতিষ্ঠানের প্রধান অধিকর্তা ফরিদুর রেজা সাগর সহ চ্যানেল আইয়ের সকল কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করি যে আপনাদের ভালোবাসায় চ্যানেল আই টিকে থাকবে এবং বাংলাদেশের জন্য, জনগণের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবসময় সাহসের সঙ্গে নির্ভীকভাবে তার দায়িত্ব এবং ভূমিকা পালন করবে। আপনাদের সবার জন্য শুভকামনা।